স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আজ আমি অনুরোধ করব সমস্ত উদ্বাস্তু পরিবারদেরকে জবাব চাই বাংলা দেখতে। 2014 অবধি যারা ভারতে এসেছেন বাংলাদেশ থেকে, 2014 অবধি যে সমস্ত উদ্বাস্তু পরিবার, উদ্বাস্তু হিন্দু পরিবার যারা ভারতে এসেছেন, যারা এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ এই এপিসোডটা আপনারা শেয়ার করুন, এই এপিসোডটা বাকিদের সঙ্গে ভাগ করে নিন। কারণ একটা হাওয়া তোলা হচ্ছে যে আদপে নাকি উদ্বাস্তু হিন্দুদের নাম সবচেয়ে বেশি এই SIR পদ্ধতি থেকে বাদ যাবে। একেবারে মিথ্যা কথা। SIR-এ উদ্বাস্তু হিন্দুরা 100 নয় 1000% নিরাপদ নিশ্চিত রয়েছে। কিভাবে? প্রথমত, যারা উদ্বাস্তু হিন্দু তাদের কোনো রকম কোনো ভয়, আতঙ্ক বা ডিপোর্ট করে দেওয়ার যে কথাবার্তা ছড়ানো হচ্ছে সেই সম্ভাবনা নেই। ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য নিজেদের আইনও পরিবর্তন করেছে এবং সেই কপি আমার হাতে রয়েছে। কিন্তু তারপরেও ভারত নিজের আইন পরিবর্তন করেছে, তারপরেও এখনো আমাদের কাছে খবর আসছে জেলায় জেলায়, ব্লকে ব্লকে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নির্দিষ্ট করে বললে, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছে নিজের শাখা সিঁদুরটা বাঁচানোর জন্য, নিজের ঘোষ, বোস, মিত্র, সরকার, মণ্ডল পদবিগুলো বাঁচানোর জন্য, নিজের অস্তিত্ব এবং তুলসী মঞ্চটা বাঁচানোর জন্য, তাদের কোনো বিপদ তো নেই, তারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে বলতে পারে এটা তাদের হোমল্যান্ড, এটা তাদের হোমল্যান্ড ছিল, আছে, থাকবে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমি নেব, আপনারা অনেকেই জানেন 31শে ডিসেম্বর 2024 এই তারিখ অবধি যারা এসেছেন তাদের কোনো অধিকার যেন হরণ না করা হয় তার জন্য নির্দিষ্টভাবে আইন করা হয়েছে। তারপরেও বাংলায় হেনস্থা হচ্ছেন হিন্দু শরণার্থীরা। সেপ্টেম্বরেই হিন্দু শরণার্থীদের জন্য আইন বদল করেছে ভারত রাষ্ট্র। আইন বদলের পরেও অবৈধভাবে শরণার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন জেলে এই মুহূর্তে হিন্দু শরণার্থীরা রয়েছেন যাদেরকে অনৈতিকভাবে অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভয় দেখাচ্ছে পুলিশ। ক্ষোভে ফেটে পড়েছেন উদ্বাস্তু হিন্দুরা। আইনি চিঠি রাজ্য পুলিশের ডিজিপি এবং কারা আধিকারিককে, তার পাশাপাশি মানবাধিকার কমিশনকেও চিঠি পাঠিয়েছেন CA আন্দোলনকারী এবং এই সংক্রান্ত যে আইনজীবী মামলাটি লড়ছেন গোপাল গয়ালি এবং তরুণজ্যোতি তিওয়ারি। তারা আমাদের সাথে স্টুডিওতে থাকবেন। আমি খুব নির্দিষ্টভাবে একটা কথা আপনাদের বলছি, যারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছেন ভারতবর্ষে চলে আসতে, যে সমস্ত হিন্দু পরিবার যারা হয়তো উত্তর 24 পরগনা, যারা হয়তো কলকাতায়, বাঁকুড়ায়, মেদিনীপুরে বা বিভিন্ন জায়গাতে রয়েছেন, যারা হয়তো এই মুহূর্তে আমাকে ত্রিপুরা থেকে দেখছেন বা আন্দামান নিকোবর থেকে দেখছেন, সমস্ত বাঙালিদেরকে আমি বলছি ভারত রাষ্ট্র এই আইনটা পরিবর্তন করেছে। এই আইনটা সম্বন্ধে ভারতের সবাই জানে, কিন্তু কোনো এক বিশেষ কারণে বাংলার পুলিশ এই আইনটা যেন জানে না। এবং সত্যি কথা বলতে আমার খারাপই লাগছে, অনেক গরিব হিন্দু উদ্বাস্তু যারা হয়তো এখন ইতিমধ্যে জেলে রয়েছেন তাদেরকে এই আইন সম্বন্ধে কেউ অবগতও করেনি, তারা হয়তো জানেই না যে এরকম একটা আইন হয়ে গেছে। 31শে ডিসেম্বর মাথায় রাখুন 2014, 31শে ডিসেম্বর 2014 অবধি যারা যারা
এই ভারতে এসেছেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে হিন্দুরা, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। কিন্তু 2014 থেকে 2024 মানে এই 10 বছরে, মানে ধরে নিন বাংলাদেশের এই অশান্ত সময় 5ই আগস্টের পরে যখন একের পর এক জায়গাতে হিন্দুদের ঘর ভাঙা হচ্ছিল, ওই আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি এই 4 মাসে 2024 সালে যারা যারা এসেছেন 31শে ডিসেম্বর 2024 রাত 11টাতেও যে ভারতবর্ষে পা রেখেছে তাকে পুলিশি হয়রানি নির্যাতন বা তার কাছে কোনো কাগজ চাওয়া যাবে না, সে বিনা কাগজে যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারে। এবং যদি সে 5, 6, 7, 8, 9, 10 বছর ন্যাচারালাইজেশন পদ্ধতিতে সে যদি ভারতে থেকে যায়, তাহলে সে আবার সিএতে অটোমেটিক্যালি সে অ্যাপ্লাই করতে পারে। আমার হাতে এই কাগজটা রয়েছে, এটা ভালো করে বাকিদের দেখান। আমি সেই কাগজটা সাইডেও চালাচ্ছি, দেখুন এটা ভাইরাল করে দিন, এই ভয়টা আপনাদের মধ্যে থেকে বের করে দিন। কোনো হিন্দুর কিচ্ছু হবে না, সমস্ত হিন্দু উদ্বাস্তু সিকিওর। যারা মতুয়া সম্প্রদায়, যারা বাধ্য হয়েছেন চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, খুলনা, ঢাকা বিভিন্ন জায়গা থেকে চলে আসতে, ময়মনসিংহ থেকে চলে আসতে, প্রত্যেকে নিরাপদ। এই মুহূর্তে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার, নিউ দিল্লি 1 সেপ্টেম্বর 2025 এই আইনটি নির্দিষ্টভাবে এই নির্দেশিকাটা জারি হয়, এসও নাম্বার 3997E, এবং এটা জারি করা হয় ফরেনার্স এক্সাম্পশন অর্ডার 1957, সেটাকে সুপারসিড করে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 আলাদা করে তৈরি হয়। ভালো করে দেখুন, এবং এটা বলে দেওয়া হয় 1 সেপ্টেম্বর এই চিঠিটি গোটা দেশে প্রকাশ করা হয়, তারপরেই বলে দেওয়া হয় এটা বলবৎ হবে 1 সেপ্টেম্বর থেকে, অফিসিয়াল গেজেট সেটা চালু হওয়ার পর থেকে। এতে কি লেখা আছে, এতে কি লেখা আছে এবার আপনাদেরকে আমি দেখাবো। এতে লেখা আছে নির্দিষ্টভাবে, যেটা আমি বারবার বলছি, এটা অনেকেই জানেন না আপনারা। মিনমিনে মিডিয়া লোক খেপিয়ে যাচ্ছে, মিনমিনে মিডিয়া আতঙ্কিত করে যাচ্ছে লোকজনকে, সিএ এসআইআর নিয়ে যা তা লোক খেপাচ্ছে। একমাত্র রিপাবলিক বাংলা এইটা চেষ্টা করছে, আপনারা যদি পাশে না থাকেন মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। দয়া করে উদ্বাস্তু হিন্দুদেরকে আপনারা কিছুটা অভয় দিন এবং বলুন যে গেজেট নোটিফিকেশন আছে ভাই, কে বিরক্ত করবে? নির্দিষ্টভাবে a person belonging to a minority community in Afghanistan, আফগানিস্তানে মাইনরিটি কারা? হিন্দুরা। শিখরা। বাংলাদেশে মাইনরিটি কারা? হিন্দুরা। পাকিস্তানে মাইনরিটি কারা? হিন্দুরা। ভ্যানিশ হয়ে যাচ্ছে তারা, হিন্দু শিখ, এবং তারপর গোটা গোটা অক্ষরে ভারত সরকার লিখে দিয়েছে, আমি হয়তো ভুলও বলতে পারি কিন্তু একদম খাতায় কলমে লেখা আছে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান যারা কম্পেল টু সিক শেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, অর্থাৎ ধর্মীয় কারণে যারা বাধ্য হয়ে এপার বাংলায় বা ভারতে পালিয়ে এসেছেন, তারা 31শে ডিসেম্বর 2024 আগে অবধি যারা চলে এসেছেন উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট আর আদার ট্রাভেল ডকুমেন্ট তারা থাকতে পারবেন, এবং উইথ ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট কিন্তু ভিসা এক্সপায়ার করে গেছে তারাও থাকতে পারবেন। নির্দিষ্টভাবে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বিভিন্ন হিন্দু উদ্বাস্তুকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, বিভিন্ন হিন্দু উদ্বাস্তুকে হেকেল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, যে তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আজ এত অনুপ্রবেশকারী ধরেছি। আরে তুমি আসল রোহিঙ্গাদেরকে ধরতে পারছো না? তুমি যারা এক রাতের নোটিসে উদ্বাস্তু হয়ে পালিয়ে এসেছে, যাদের পিঠে ক্ষতচিহ্ন রয়েছে, যাদের বাপ ঠাকুরদার পরে তাদেরকেও খেদিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তোমরা হেনস্থা করছো না। ভারত রাষ্ট্র এটাকে বরদাস্ত করবে না, এবং এটাই দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। আবার বলছি, নির্দিষ্টভাবে বলছি, এটা আপনারা প্রত্যেকে লিখে রাখুন, দরকার হলে এই ক্লিপটি শেয়ার করুন। যারা এখানে আইনজীবী এবং সিএ আন্দোলনকারীরা রয়েছেন তারা আরও ভালোভাবে বলবেন। রিপাবলিক বাংলা সচেতনতার জন্য এই অনুষ্ঠান করছে। নির্দিষ্টভাবে সেকশন 33 অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এটা বলবৎ হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে, and in suppression of the registration of foreigners exemption order 1957 and the immigration carriers liability order 2007 এগুলোকে সুপারসিড করে 2025 সালে যে আইনটি বলবৎ হয়েছে 1 সেপ্টেম্বর থেকে, সেখানে নির্দিষ্টভাবে লেখা আছে 31শে ডিসেম্বর 2024 অবধি যারা যারা এই মুহূর্তে ভারতে চলে এসেছেন, যে হিন্দু অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2024 সাল অবধি
যে হিন্দু বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পাকিস্তান থেকে যে হিন্দু ভারতে রয়েছেন, ভারতের মাটিতে রয়েছেন, তাদের কোনো ধরনের কোনো হেনস্থা করা যাবে না। আরও সহজ করে বললে আমি গ্রাফিক্যালি আপনাদেরকে বলছি, এটা আপনারা স্ক্রিনশট রেখে দিন, এটা ভাইরাল করুন এবং গ্রাফিক্যালি আবারও বলছি 31শে ডিসেম্বর ডেডলাইন, 31শে ডিসেম্বর হিন্দু শরণার্থীরা চিন্তামুক্ত। 2024 পর্যন্ত ভারতে আসা শরণার্থী তাদেরকে কোনোভাবে ডিপোর্ট করা হবে না। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থী সবাই সেফ। শরণার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, পুলিশ হেনস্থা করতে পারবে না, কোনো এফআইআর নির্দিষ্টভাবে এই কারণে করা যাবে না যে তুমি কেন আমাদের দেশে অবৈধভাবে রয়েছে, না। অবশ্যই পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। মাথায় রাখুন, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সবার কাছে এই গেজেট নোটিফিকেশন আছে। নাগরিকত্বের অধিকারও তাদের রয়েছে, কিন্তু অবশ্যই 2024-এ এসেই তো 25-এ নাগরিকত্ব পাওয়া যায় না, তাদেরকে একটা লম্বা ডিউরেশন থাকতে হবে ভারতে। আবেদন করতে পারবেন ধর্মীয় শরণার্থীরা। আইন রয়েছে 10 বছরের ছাড় কেন্দ্রের। খুব নির্দিষ্টভাবে এটা তো রয়েছে, এবং এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির কাগজ আমি দেখালাম। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। আমি তো বলবো গোটা বাংলার যত শরণার্থীরা রয়েছেন, যারা উদ্বাস্তু পরিবারের রয়েছেন, তারা আজকের জবাব চায় বাংলা দেখুন এবং শেয়ার করুন। 2024-এ ভারতে আসা শরণার্থীদের বিশেষ সুবিধা, তাই নিয়ে সচেতনতা শুরু করছে বিভিন্ন উদ্বাস্তু সংগঠনগুলো। 2024-এ ভারতে আসা শরণার্থীরা যারা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে এসেছেন, ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দুদের কোনো সমস্যা নেই, ভারতে থাকতে লাগবে না কোনো নথি, তাদের জন্য কোনো নিয়মাবলী বাধ্যতামূলক নয়, কোনো নথি না থাকলে অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরেও কি করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জেলে রেখে দেওয়া হচ্ছে, এই নিয়ে একটি আইনি চিঠি গোপাল গয়ালি, সিএএ আন্দোলনকারী, তিনি পাঠিয়েছেন তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে। আমাদের সাথে এই মুহূর্তে দুজনেই উপস্থিত রয়েছেন। গোপাল গয়ালি এই মুহূর্তে রয়েছেন এবং তরুণজ্যোতি তিওয়ারি দুজনেই এই মুহূর্তে আমাদের রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন। তার পাশাপাশি আমাদের সঙ্গে উপস্থিত হবেন সুব্রত ঠাকুর, বিজেপি বিধায়ক, মতুয়া সম্প্রদায়ের মানুষ, প্রসূন মৈত্র আইনজীবী আমাদের সঙ্গে থাকবেন এবং মানস ভট্টাচার্য থাকবেন। আমি শুরুতেই দুজনের কাছে যাব, গোপাল গয়ালি এবং তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি তিওয়ারি, আপনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠির কপি আমি দেখতে পাচ্ছি, এবং এটা আপনি ডিজিপিকে পাঠিয়েছেন, আপনি মানবাধিকার সংগঠনগুলোকে পাঠিয়েছেন। একটু যদি সিনপসিসটা বলেন, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন, এটা আজকের সবচেয়ে বড় টকিং পয়েন্ট হওয়া উচিত। না ময়ূক, এটার জন্য হিস্ট্রি যদি দেখতে হয়, পার্টিশনের হিস্ট্রি দেখতে হবে। মানে ভারতবর্ষ ডিভাইড হয়েছিল অন দ্য বেসিস অফ টু নেশনস থিওরি, মানে জাতিতত্ত্বের ভিত্তিতে। যারা আজকে বরাবর গান্ধীজির কথা বলে, তারা গান্ধীজি সেই সময়কার কথা মনে হয় ভুলে গেছে। গান্ধীজি বলেছিল পাকিস্তান এবং তৎকালীন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে কোনো মাইনরিটি বা হিন্দু কমিউনিটি কেউ যদি অত্যাচারিত হয়, ভারতবর্ষ তাদের ন্যাচারাল হোম, এবং ভারতবর্ষ তারা যখন খুশি আসতে পারে, ভারতবর্ষ তাদেরকে প্রোটেক্ট করবে। সেই দিনকার সেই ইচ্ছা পূর্ণ করলো আর দুই গুজরাটি কারা? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সিএএ অ্যাক্ট আসলো, আস্তে আস্তে রুলও চেঞ্জ হলো। আমরা দেখলাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অর্ডার 2025 এই 1 সেপ্টেম্বর থেকে লাগু হলো। কি বলছে এই অর্ডারে? এক্সেমশন দিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এখান থেকে মাইনরিটি, মানে মূলত হিন্দুরা, মাইনরিটি যদি রিলিজিয়াস পারসিকিউশন ফেস করে বা যে কোনো কারণে যদি ভারতবর্ষের মাটিতে আসে, তাদের কাছে কোনো কাগজ থাক বা না থাক ম্যাটার করে না, তাদের ভিসা এক্সপায়ার করে যাক ম্যাটার করে না, কোনো কাগজ নিয়ে আসতে পেরেছে ম্যাটার করে না, তাদের এগেনস্টে কোনো প্রসিকিউশন হবে না। তারপরেও তো প্রসিকিউশন হচ্ছে। হ্যাঁ, একদম এক্সেপশনের মধ্যে পড়ে। এবার এটা যখন আমরা দেখছিলাম, ভাই গোপাল আছে, ভাই গোপাল আমাকে সাথে যখন কথা হলো, ওটা পরিষ্কার কথা বলে আমাকে একটা এক্সাম্পল দিল। শিলিগুড়িতে একজন, সে 5 বছর আগে এসছে, তার পরিবারও আছে, সে অ্যারেস্ট হয়েছে, এবং তাকে কোর্টে যখন অর্ডারটা দেখানো হয়েছিল এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, প্রথমে বুঝতে হবে দেশের নাগরিকত্ব, ইমিগ্রেশন, ফরেন অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হচ্ছে কেন্দ্রীয় বিষয়, রাজ্যর মাথা ঘামানোর কিছু নেই। কেন্দ্র একটা অর্ডার করে এক্সেমশন দিয়েছে, এটা মানতে রাজ্য বাধ্য।
যখন ওই মামলায় কাগজটা দেখানো হলো, কাগজ দেখিয়ে বলা হলো সাহেব দেখুন এই অর্ডারটা আছে, এই অর্ডার হিসাবে আপনি একে আটকে রাখতে পারেন না। পিপি সাহেব আর্গুমেন্ট করলেন না কবে এসছে দেখতে হবে, যদি ছাড়া পেয়ে যায় কোথায় চলে যাবে বুঝতে পারবো না। এই আর্গুমেন্টটাকে বেস করে ক্যাচ করে মানে অ্যাডিশনাল সেশন জাজ অদ্ভুতভাবে কোন যুক্তিতে করলেন আমি জানি না, উনি তার মামলা বেলটা খারিজ করলেন। ওটা দেখার পর আমরা যখন খোঁজ নিলাম জানতে পারলাম হাজার হাজার হিন্দু ভারতবর্ষের মাটিতে এই 14 ফরেনার্স অ্যাক্ট লাগিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে, যেটা রাখা যায় না এই অর্ডার অনুযায়ী। তখন ডিসিশন হলো যে একটা নোটিশ করা হবে ডিজি কারেকশনাল হোমকে যে এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, একটা নোটিশ করা হবে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে যেহেতু হোম অ্যাফেয়ার্সের নোটিফিকেশন, একটা নোটিশ করা হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে যেহেতু হিউম্যান রাইট ভায়োলেশন। হিউম্যান রাইট কমিশন অলরেডি রিপ্লাই করেছে, তারা বিষয়টাকে ডায়েরি অন্তর্ভুক্ত করেছে। অন্য জায়গা থেকে এখনও রিপ্লাই আসেনি, ডিজি কারেকশন অবভিয়াসলি রিপ্লাই করেনি, কিন্তু তার আইনি লড়াই তো থামতে পারে না। রাস্তার আন্দোলন যেমন হবে আইনি বিষয়, যখন কেন্দ্র সরকার আইনি প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশ থেকে আসা অত্যাচারিত হিন্দুদের, তার লড়াই তো চলবে এবং সেই লড়াইয়ের জন্যই মামলা তৈরি হয়েছে। আগামীকাল একটা মামলা ফাইল হবে, একটা জনস্বার্থ মামলা হবে সেই সকল হিন্দুদের জন্য, কারণ হিন্দুদের রক্ষা করা নৈতিক কর্তব্য। আমার রাজনৈতিক পরিচয় এখানে বিষয় না, একজন উদ্বাস্তু হিন্দু সে বিজেপির হতে পারে, সে তৃণমূলের হতে পারে, ভুল করে দুর্ভাগ্যবশত তুমি নিজেও উদ্বাস্তু হিন্দু তো একদম দুর্ভাগ্য বামফ্রন্টের হতে পারে, এটা হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি যারাটা জানি, আমার বাবা বাংলাদেশ থেকে এসেছিল, কিছু নিয়ে আসতে পারেনি। আমার মা চট্টগ্রামের, 6 পুরুষ আগে, আমার নাম সারনেম তিওয়ারি দেখছো হয়তো, 6 পুরুষ আগে আমার পরিবার বাংলাদেশ শিফট করেছিল, সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল। ওই বলে না আমাগো একখান দেশ ছিল, শুনে অনেকে হাসি করে ঠাট্টা করে, কিন্তু আমাগো একখান দেশ ছিল কথাটা বলার মধ্যে কতটা ব্যথা আছে যাদের দেশ ছিল তারা জানে, যারা সব ছেড়ে আসতে হলো তারা জানে। যখন একজন মুসলমান ওই পার থেকে আসে সেখানে ট্রিটমেন্ট পায় সে দুলা ভাই যেন, তার কাগজ হয়ে যায়, যাবতীয় কিছু হয়ে যায়। আর একজন যখন হিন্দু আসে তাকে জেলে ভরা হয়। কেন্দ্র সরকারের আইন আছে, কেন্দ্র সরকারের রুলস আছে, তারপরও ইনফ্যাক্ট আরও এক কাঠি এগিয়ে গিয়ে আমি বলছি আরেকটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যখন গোপাল বলবে, গোপাল আরও ভালোভাবে বলবে, সিএ বলা আছে সিএ অ্যাপ্লাই করলে তোমাদের সব অধিকার চলে যাবে, সিএ অ্যাপ্লাই করলে তুমি বেনাগরিক হয়ে যাবে, তোমার ভোটের অধিকার চলে যাবে। একটা কথা বলে রাখি, সিটিজেনশিপ অ্যাক্টে সার্টিফিকেট পাওয়ার পর আপনারা তো ভোটার থাকবেন, সার্টিফিকেট পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না। বড় কথা বলছেন। হ্যাঁ, আমার কথা না। আমি গোপালের কাছে যাব। গোপাল, আপনি যে আন্দোলনটা বা লড়াইটা আপনারা করছেন আপনাদের মতন, কি সমস্যা হচ্ছে? মানে সত্যিই কি উদ্বাস্তু পরিবারকে এরমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, যারা বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে এখানে চলে আসতে? দেখুন ময়ূকদা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি যে আমি একজন নিজে উদ্বাস্তু পরিবারের ছেলে, আমারও পূর্বপুরুষ গোপালগঞ্জের, এবং আমি যে জায়গা থেকে আমার জায়গাতে আমার বাড়ি সেখানে আশেপাশে প্রচুর উদ্বাস্তু মানুষের বসবাস। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন দেখি এবং আমাদের কাছে যখন মানুষ আসে যে পুলিশ হয়রানি করছে, পুলিশ অ্যারেস্ট করছে, যে কি হিসাবে অ্যারেস্ট করছে, যে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে, যে সেই ব্যক্তি অবৈধভাবে পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং অতীতে প্রবেশ করেছিলেন। আগে এই অ্যাক্টটা লাগানো হতো সবার ক্ষেত্রে, যখন সিএ পাস হয়ে যায় সেক্ষেত্রে তখন আর 2014 আগে যারা এসেছিলেন তাদের ক্ষেত্রে আর লাগানো হয় না। ইতিমধ্যে আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতবর্ষের পার্লামেন্টে একটি ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট, যেটা পুরনো পাসপোর্ট অ্যাক্ট 1920 এবং পুরনো ফরেনার্স অ্যাক্ট 1946 দুটোকে রিপিল এবং রিপ্লেস করে গত এপ্রিলের 4 তারিখে ইনঅ্যাক্টেড হয়ে নতুন ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট ভারতবর্ষে লাগু হয়েছে। এবং সেই অ্যাক্ট অনুসারে গত 1 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়। সেই নোটিফিকেশানে বলা হয় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সি যারা 2024 সালের এক্সটেন্ড করে দিয়ে, যেটা 14 ছিল সেটাকে এক্সটেন্ড করে দিয়ে বলা হয় যে এদেরকে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট থেকে এক্সেমশন দেওয়া হবে। এটাই অনেকে জানে না, মানে 31শে ডিসেম্বর 2024 অবধি যে বাংলাদেশি হিন্দুরা এখানে এসেছে তারা তো ভাবছে যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখন। না, সেরকম ব্যাপারটাই নয় তো। তাদেরকে একদমই বেরোতে হবে না, তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই দুটো অ্যাক্টে কোনো মামলা করা যাবে না এবং তাদের বিরুদ্ধে এই দুটো অ্যাক্টে মামলা করে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু
দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিভিন্ন লোককে এই দুটো অ্যাক্টে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে মামলা করে অনেকে জেলে রয়েছে। দমদম সেন্ট্রাল জেলে হয়তো 1000-এর বেশি লোক রয়েছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি, যাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে মামলা রয়েছে। আমরা একটা উদাহরণ দিয়ে আমরা হয়তো রিট পিটিশন করব বা পিআইএল করব, কিন্তু একটা বা দুটো উদাহরণ দিয়ে, কিন্তু এরকম হাজার হাজার উদাহরণ সারা পশ্চিমবঙ্গে রয়েছে। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাবালা ঠাকুর যারা বলছেন যে এরা সবাই নাগরিক, তাহলে এনাদের সরকার, এনাদের পুলিশ কেন এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে কেস করে এনাদেরকে জেলে ঢুকিয়ে রাখছে? শুধু তাই নয়, রাজারহাট নিউ টাউনের একটা ঘটনা আমি বলি। রাজারহাট নিউ টাউনের একজন বিএলও যার নাম 2002-এর ভোটার লিস্টে নেই, সেই বিএলওকে পশ্চিমবঙ্গ সরকারের বিডিও অফিসের থেকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনি যে নাগরিক তার প্রমাণটা দিন। তাহলে একদিকে বলছে সবাই নাগরিক এই সরকার, আর সেখানে এই সরকারই একদিকে জেলে পুরছে, আবার এই সরকারই নাগরিক কি না সেই বিষয়ে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে। তাহলে মুখ আর মুখোশ, এই রাজ্য সরকারের মুখ আর মুখোশ কি সম্পূর্ণ আলাদা? ঠিক। আমি গোপাল আপনার কাছে আসছি। আমি একবার সুব্রত ঠাকুর এই মুহূর্তে রয়েছেন, বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। সুব্রতবাবু, আমি বোঝার চেষ্টা করছি যে এই মুহূর্তে পরিস্থিতিটা কি। তৃণমূল তো যেভাবে লোক খেপাচ্ছে, মোটামুটি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে বোধহয় তারা এখন বেনাপোলে পাঠিয়ে দেবে বলে একটা মানসিকভাবে প্যানিক ক্রিয়েট করছে। ওখানে রেসপন্সটা কীরকম? নমস্কার ময়ূর। নমস্কার। নমস্কার সবাইকে। দেখুন, মমতা ব্যানার্জি এই যে খেলাটা তিনি শুরু করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা খেলাটা শুরু করেছে, এটা হচ্ছে যারা উদ্বাস্তু মানুষ যারা আছে তার মধ্যে একটা বড় অংশ তারা হচ্ছে মতুয়া। এই মানুষরা তারা এখানে নাগরিকত্ব পাবে না, তাদের এখান থেকে চলে যেতে হবে এবং এখানে যদি তারা থাকেও গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পাবে না। এই খেলাটা মমতা ব্যানার্জি শুরু করেছে। শুরু করার পরে আপনি দেখেছেন তৃণমূলের ছোট থেকে বড় যতগুলো নেতা আছে বিভিন্ন রক্তগঙ্গা ঠাকুর পর্যন্ত বলেছেন। সুব্রত দা, মমতাবালা ঠাকুর বলছেন আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে পর্যন্ত প্রশ্ন করেছেন। না, আমি বলছি সেটা। এবার রক্তগঙ্গা বুঝিয়ে দেবে, এই করবে ওই করবে। একটা ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে ওপর বাংলা থেকে, সব যারা উদ্বাস্তু মানুষ যারা, তারা সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং 2014 সালে 31 ডিসেম্বরের পরে 1 জানুয়ারি 2025 থেকে শুরু করে আপনার এই 2024-এ 31 ডিসেম্বর, এই 10 বছর যারা আছে তাদের ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, পাসপোর্ট অ্যাক্টের কাউকে ধরা যাবে না। আগে প্রচুর আমাদের কাছে কেস আসতো যে তাদের এই দুটো অ্যাক্টে তাদের ধরেছে, যেরকম বনগাঁতে, শিয়ালদাতে, রানাঘাটে, নদিয়াতে, বিভিন্ন জায়গাতে ধরে কারোর কাছ থেকে 20,000, 50,000, 1 লাখ টাকা এরকম করে নিয়েছে, না হলে পরে জেলে ভরে দিয়েছে বা পুলিশের স্টেশনে নিয়ে গেছে। এই হেনস্থা আমরা বছরের পর বছর দেখেছি, এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে এই যে আমাদের একটা নাক পাস যেটাকে বলে একটা অভিশাপ থেকে আমরা 2019 সালে আমরা মুক্ত হয়েছি। আর এই যে মমতা ব্যানার্জির লোক খেপানো, ভুল বোঝানো, যে হিন্দুদের বিরোধিতা করা, মতুয়াদের বিরোধিতা করা। একটা কথা ময়ূক আমি তোমাকে বলছি, আমার কথা বলছে তারা যে এখন এসআইআর এর বিরোধিতা করছে, এই মানুষগুলো 79 বছর, প্রায় 80 বছর হতে চললো আমাদের দেশ স্বাধীন হয়েছে, বা প্রায় 60 বছরের কাছাকাছি কংগ্রেস ক্ষমতায় ছিল এবং অ্যালায়েন্সের গভর্নমেন্ট ছিল। কেউ কি উদ্বাস্তু কোটি কোটি মানুষের জন্য চিন্তা করেছে? না, বিজেপি চিন্তা করেছে। এই যে মানুষগুলো সবসময় চিন্তা করতো যে তারা যদি ইনভ্যালিড হয়ে যায় তাদের পরবর্তী বংশরা সব ইনভ্যালিড। আপনি ভাবতে পারছেন যে কিরকম পরিস্থিতিতে এরা বছরের পর বছর কাটিয়েছে? 2019 সালে যখন সিএটা লাগু হলো, গরিব হিন্দু পরিবারগুলো তো টেনশন করছে। সিএটা পাস যখন হলো তখন এই মমতা ব্যানার্জির যে দল আছে এবং সরকার আছে এবং যারা সিএর বিরোধিতা করেছে, সব থেকে বেশি পশ্চিমবঙ্গে ট্যাক্স পেয়ারের টাকা, হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে। সিএর বিরোধিতা করেছে। সিএটা কাদের জন্য? ভালো করে বুঝুন, সিএটা কাদের জন্য? সিএটা হচ্ছে মতুয়াদের জন্য, উদ্বাস্তুদের জন্য। উদ্বাস্তুদের মধ্যে বড় অংশ মতুয়া। তার মানে হচ্ছে রক্ষা কবচটা
মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি উঠিয়ে দিতে চাইছে, তাদের শুধু ভোট ব্যাংকের জন্য রাখতে চাইছে। তাহলে আজকে এই বিচারিতা মতুয়ারা ধরে ফেলেছে, হিন্দুরা ধরে ফেলেছে, উদ্বাস্তু মানুষরা ধরে ফেলেছে, কোথায় যাবে? কতদিন আপনি শাক দিয়ে মাছ ঢালবেন? মানে আপনি বলছেন মতুয়াদের কোনো টেনশন নেই, সমস্ত মতুয়া ভোটার লিস্টে থাকছে, সমস্ত মতুয়া ভারতে থাকবে, কোনো মতুয়াদের টেনশন নেই। একটা ময়ূক একটা জিনিস, আপনার ছটা যে ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই যে ছটা ধর্মের মানুষ যারা এসছে, তাদের কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? এসআইআর এর চিন্তা হচ্ছে ডেড ভোটার যারা, ভুয়ো ভোটার যারা, তারপরে ডাবল ভোটার, ট্রিপল ভোটার যারা, আর হচ্ছে বাংলাদেশি, রোহিঙ্গা এবং মুসলিম যারা আছে, তাদের চিন্তা। হিন্দুদের কোনো চিন্তা নেই, উদ্বাস্তু মতুয়াদের কোনো চিন্তা নেই। পরিষ্কার। এটা আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি মানে এই বার্তাটা দিচ্ছেন? কারণ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কিন্তু এই প্যানিকটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলিম যারা মানুষজন আছেন তাদের সব কাগজপত্র ঠিক আছে, সবচেয়ে বেশি বিপদে পড়বে নমশূদ্র, হিন্দু এবং বিশেষ করে মতুয়ারা। একদম আমরা জানি যে কনস্পিরেসি কিভাবে চলছে, কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মমতা ব্যানার্জি এটা ভালো পারে প্রোপাগান্ডাটা ছড়াতে, ঠিক আছে? উনি মিথ্যার ফুলঝুরি দিয়ে উনি এসআইআর কে এনআরসি বলছে, তো অনেক কিছুই বলে, আমরা দেখে এসেছি। যে পা ভেঙে গেছে সেই পা দিয়ে উনি ফুটবলও খেলেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই মানুষগুলো, আমাদের যে উদ্বাস্তু মানুষগুলো, তার মধ্যে তো বড় অংশে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা এমনিতেই আতঙ্কে থাকে, কারণ তাদের কাছে সবকিছু ছেড়ে চলে এসে সেই আতঙ্কটা তাদের তাড়া করে। তার সাথে সাথে ভুল বোঝানোর জন্য তারা প্যানিক হয়, এটা স্বাভাবিক। আমরা আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মধ্য দিয়ে এবং আমাদের কাছে যখনই আসে আমরা বলি, এবং আমাদের প্রতিনিয়ত কাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের বিভিন্ন রাজ্যে যত উদ্বাস্তু মানুষ রয়েছে। দেখুন, একটা জিনিস হচ্ছে সংগঠিতভাবে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির এই সংগঠিত প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইটা করতে হবে, যে কোনো উদ্বাস্তু মানুষের, কোনো মতুয়া মানুষের, কোনো হিন্দু মানুষের কোনো চিন্তা নেই। উনি যা করেছেন, দেখো 2019 সালের পরে এটা আপনি ন্যাশনাল টেলিভিশনে সুব্রতদা একদম চোখে চোখ রেখে চিৎকার করে বলতে, মানে আপনার কোনো ভয় বা কোনো টেনশন নেই, হিন্দুদের কোনো টেনশন নেই, ফুল স্টপ। মানে এটার মধ্যে কোনো ইফ বাট কিছু নেই, তাই তো? এর মধ্যে কোনো বিচারিতা নেই, देयर इज नो अदर ওয়ে अराउंड। ব্যাস সুব্রতদা আপনি থাকুন আমাদের সাথে এই মুহূর্তে একেবারে মানে গোপাল গয়ালি, তরুণজ্যোতি তিওয়ারি, সুব্রত ঠাকুর যেরকম রয়েছেন, প্রসূনদা রয়েছেন, মানসদা রয়েছেন, আরেকজন মানে এটা যাদের সাথে হচ্ছে, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান, আমার বাপ ঠাকুরদা 1946 সালে এসেছিল, আমরা দেখিনি যে আশাটা কীরকম। আমি বাংলাদেশের যখন লাগাতার কভারেজ করছিলাম তখন প্রচুর বাংলাদেশি হিন্দুরা তারা আমার সাথে লাইভে বসেছে, তাদের কথা আমি শুনতে শুনতে নিজে ইমোশনাল হচ্ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি যারা সিএ ক্যাম্পে যাচ্ছেন তাদের অবস্থাটা কীরকম? উজ্জ্বল সমাদ্দার এই মুহূর্তে হিন্দু শরণার্থী, আজকে ঢাকুরিয়া বলে কলকাতার একটি জায়গা আছে, সেই ঢাকুরিয়ায় সিএ ক্যাম্প হয়েছে, সেখানে উনি আবেদন করার জন্য সিএতে এসেছেন। আমি উজ্জ্বলবাবু আপনার থেকেই শুনতে চাই যে আপনার আসল মানে আদি বাড়ি কোথায়, আর কোথা থেকে আপনাকে চলে আসতে হয়েছিল, কবে, কোন সালে? নমস্কার ময়ূকদা। নমস্কার। 2002 সালে চলে আসতে হয়েছে। নমস্কার। কোন জেলা থেকে, মানে কোথায় ছিল আপনার বাড়ি? আমার বাড়ি ছিল খুলনা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, খুলনা ডিস্ট্রিক্ট। মানে কিসের জন্য কলকাতা এলেন কেন? ফুচকা খাওয়ার জন্য না আইসক্রিম খাওয়ার জন্য? মানে হঠাৎ খুলনা থেকে চলে এলেন কেন? অনেকে বলেন যে মজা করার জন্য নাকি এসেছিলেন। খুলনা না, আমরা হিন্দু, আমাদের যে একটা স্বাধীনতা, মুসলিমদের অত্যাচারের জন্য আমরা চলে আসতে বাধ্য হয়েছে। 2002 সালে চলে এসেছেন, তো এখন আপনি সিএতে অ্যাপ্লাই করছেন, 2014 অবধি তো আপনি অ্যাপ্লাই করতে পারবেনই। এখন অভিজ্ঞতাটা কি একটু যদি বলেন। অভিজ্ঞতা, এখানে আমরা ভালোভাবে বাঁচতে চাই, যেহেতু আমরা হিন্দু, আমাদের বাংলাদেশে কোনো একটা স্বাধীনতা ছিল না, এই জন্য স্বাধীনতার জন্য আমরা ইন্ডিয়াতে চলে আসছি, যেহেতু আমরা হিন্দু রাষ্ট্র বলে এটা জানি। পরবর্তীকালে সিএতে অ্যাপ্লাই করছি এই কারণে, যেহেতু পরবর্তী জেনারেশনে কোনো সমস্যা না হয় এই জন্য অ্যাপ্লাই করেছি।
তো এখানে এখানে পুলিশি হয়রানি বা ঝামেলা এই সমস্ত কিছুর মধ্যে আপনাকে পড়তে হয়েছে কখনো? না, এটা পড়তে হয়নি, এটা শুনছি আপনাদের খবরের মাধ্যমে শুনতে পাচ্ছি যে হয়রানি হচ্ছে, ঝামেলা হচ্ছে, বিভিন্ন দেখছি আপনাদের খবরের মাধ্যমে। তো ভারতের নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পাওয়াটা কতটা আনন্দের হবে আপনার জন্য, যেদিন সার্টিফিকেটটা পাবেন যে আপনি ভারতের নাগরিক? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আনন্দের বিষয়। মানে আমার একটা স্বাধীন থাকবে, পরবর্তী যে সেখানে কোনো চাকরির জন্য না আমরা মানে অনুপ্রবেশকারী না, আমরা শরণার্থী হিসাবে আমরা এই দেশের নাগরিকত্ব পাবো, সব কিছু মানে সব কিছু করতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো পুলিশ কেসে সমস্যা হবে না, হয়রানি হবে না। আমি উজ্জ্বলবাবু, আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। আপনি বারবার বলছেন যে স্বাধীনতা স্বাধীনতা, বাংলাদেশ তো স্বাধীন দেশ, একবার নয় ৩-৪ বার স্বাধীন হয়েছে। তো সেখানে কি আপনার কোনো স্বাধীনতা ছিল না হিন্দু হিসেবে? না, সেখানে তো স্বাধীনতা থাকলে কি তাহলে আমরা ইন্ডিয়াতে চলে আসতাম? স্বাধীনতা নেই তো ওখানে। ওখানে স্বাধীনতা নেই। কোনো মা বোনদের একটা ওপেন একটা কথায় কথায় শুধু একটা বলে মালায়ন মালায়ন। আমরা তো হিন্দু, হিন্দু হয়ে যদি মালায়ন যদি সকাল বিকাল উঠতে বসতে যদি শুনতে হয়, তাহলে সে দেশে থেকে কি লাভ? আর যদি চোখের সামনে একটা বোনের ইজ্জত নিয়ে চলে যায়, তাহলে সেখানে তো থাকার কোনো আর থাকাই যায় না। বেশ, অনেক ধন্যবাদ উজ্জ্বলবাবু। এবং তারপরেও অদ্ভুতভাবে যাদের যাদের জন্য এই আইন, তাদেরকেই হ্যারাস করা হয়। 1 সেপ্টেম্বর আইনটা চালু হয়ে গেছে, তারপরেও যারা এখানে হিন্দু উদ্বাস্তু উজ্জ্বলদাদের মতন, তাদেরকে হেকল করা হচ্ছে। আমি প্রসূনবাবুর কাছে যাচ্ছি। প্রসূন মৈত্র, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকেও মানে আমরা এই নিউট্রালিটি, এই মধ্যবর্তী পর্যায়ে এই সমস্ত করি না, আমরা স্ট্রেট লাইন নিয়ে। এবং এখনও আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বা সবচেয়ে বড় অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে মিডিয়ার থেকে চালানো উচিত, SIR নিয়ে হোক বা এই আইনটা নিয়ে হোক। মানে শরণার্থী হিন্দুরা তো নিজেরাই হয়তো জানে না যে এরকম একটা আইন অলরেডি ভারতে আছে। 31শে ডিসেম্বর অবধি যারা যারা এসেছে তারা প্রত্যেকে নিরাপদ। এটা তো আমার মনে হয় সবচেয়ে বড় ক্যাম্পেইন চালানো উচিত এখন। ঠিক, ধন্যবাদ ময়ূক। প্রথমত, আমরা মোপলা যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে যুক্তি দেওয়া হয়েছিল যে মোপলাদের উপর আন্দোলন হয়েছে, অত্যাচার হয়েছে বলে। এরকম একইভাবে যখন এখানে ঘটনা ঘটেছে তখন আমরা শুনেছি যে বাংলাদেশে ভূমি সংস্কার হওয়ার জন্য নাকি হিন্দুদের অত্যাচারিত হতে হয়েছে। তো SIR নিয়ে এরকম অনেক বিতর্ক বা CA নিয়ে অনেক বিতর্ক, যেগুলো অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমি এখানে বেশি সময় নেব না, যেহেতু অনলাইন ডিবেট। আমি খালি একটা ঘটনা ময়ূক বলবো, যেটা আশা করি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে এটার আইনি স্ট্যাটাস কি আছে। 2011 সালের 11ই ফেব্রুয়ারি বাসুদেব দত্ত বলে এক ভদ্রলোক পশ্চিমবঙ্গ সরকারেরই হেলথ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অপথলজিস্ট হিসেবে কাজ করতেন। অবসর গ্রহণের মাত্র 2 মাস আগে কোনো একটা গোপন রিপোর্টের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, কারণ তিনি ভারতের নাগরিক সেটা প্রমাণ করেননি, তার বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে। 2011 সালের 22শে ফেব্রুয়ারির ঘটনা। কোন সরকার ছিল এগুলো একটু ব্যাকগ্রাউন্ডে মাথায় রাখতে বলবো, পরে কাজে লাগবে। তিনি তার বিরুদ্ধে স্যাটে গেলেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেলেন। স্যাট বলল না, তার সঙ্গে অন্যায় হয়েছে, তার চাকরি তাকে ফিরিয়ে দিতে হবে। এই রায় কবে দিল? 2012 সালে 22শে এপ্রিল এসে। সরকার বদলে গেছে। আগের সরকার বরখাস্ত করেছিল বাংলাদেশি নাগরিক হিসাবে, বামফ্রন্ট সরকার। মমতা ব্যানার্জি সরকার 12 সালে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করলো হাইকোর্টে, যে না, ওনার চাকরি যাওয়াই উচিত, তিনি বাংলাদেশি নাগরিক। দীর্ঘ 11 বছর মামলা চলার পরে 2023 সালে কলকাতা হাইকোর্ট রায় দিল যে স্যাটের রায় বাতিল, ওনার চাকরি থাকবে না। তারপর ভদ্রলোক সুপ্রিম কোর্টে আপিল করলেন। সুপ্রিম কোর্টে 2024 সালে ডিসেম্বর মাসে জাস্টিস JK মাহেশ্বরী এবং জাস্টিস R মাধবন স্যাটের রায়টাকেই বহাল রাখলেন এবং কি বললেন, তাকে
appellant Vasudev Datta, a Hindu, would not be treated as illegal migrant. তারপর কি বলছেন? দ্য ইন্টেনশন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রেফার করছেন সিএ আইনকে, যেটা আগের বছরই পাস হয়েছে। The intention of the central government to award citizenship to minorities from neighboring countries has been spelled out by way of amendment to Section 2 by introducing proviso in Section 2 Void Amendment number 47 of 2019 with effect from January 10, 2020. তাহলে ইন্টেনশনটা অলরেডি রয়েছে। বাসুদেব বাবু কিন্তু সিএ তখন অ্যাপ্লাই করেননি যখন তিনি বরখাস্ত হয়েছিলেন বা যখন রায় চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু যেহেতু সিএটা বাস্তবায়িত হয়ে গেছে, 2014 আগে যেই আসুক তার কাছে ডকুমেন্ট থাকুক বা নাই থাকুক, সে কিন্তু একটা লিগাল প্রোটেকশন পেয়ে যাচ্ছে থ্রু সিএ। হ্যাঁ, যদি ডকুমেন্ট থেকে থাকে তার অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক ইজি হবে, স্পিড আপ করবে। ইন কেস ডকুমেন্ট যদি নাও থাকে, যেমন বাসুদেব বাবুর ক্ষেত্রে হয়েছিল, খালি ওনার কাছে মাইগ্রেশন সার্টিফিকেটটা ছিল, আর কিছু ছিল না। বাট কনসিডারিং দ্য ইন্টেনশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু গিভ রিফিউজ টু মাইনরিটিস ফ্রম নেইবারিং কান্ট্রিজ থ্রু অ্যামেন্ডমেন্ট ইন সিএ, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে তার নাগরিক অধিকার কেড়ে নিতে পারা যায় না। তো আজকে যারা সিএ নিয়ে একটা ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে এ চলে যাবে, সে চলে যাবে, তার কাগজ দিই, ওর কাগজ দিই, সুপ্রিম কোর্ট কিন্তু অন্য কথা বলছে। জাস্ট এইটুকু আমার বলার ছিল। ঠিক, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি জানার জন্য, এগুলো একেবারে দর্শকদের প্রশ্ন, তৃণমূল এটাও তো বলছে গোপাল যে আমি প্রমাণ কি করে করব, ওই অবস্থায় তো আমার কাগজপত্র নিয়ে আসার কোনো উপায় ছিল না, আমি বাংলাদেশের কাগজ কি করে বের করব? যার কাছে কোনো কাগজই নেই তাকে তো যে কোনো সময় জেলে পুরে দিতে পারে। বাংলাদেশ থেকে আসলে তার কোনো কাগজ না থাকলেও হবে, তার কারণ নোটিফিকেশনে স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্ট অর এনি সাচ ভ্যালিড ডকুমেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড, অর্থাৎ কোনো বৈধ নথি ছাড়া এবং কোনো বৈধ নথি যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেই ধরনের প্রত্যেকটা ব্যক্তি সিএর জন্য এলিজেবল, এবং এক্সেমশনের জন্য যেটা 2024 সালের যেটা ফরেনার্স এবং পাসপোর্ট অ্যাক্টের যেটা এক্সেমশন, সেটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাই বাংলাদেশের কোনো ডকুমেন্টসের প্রয়োজন ছাড়াই এবং ভারতবর্ষের কোনো ডকুমেন্টস না থাকলেও সে যে 2024 সালের পূর্বে প্রবেশ করেছে তার একটা প্রুফ থাকলে পরেই, যে তার এগেনস্টে একটা 2024-এর আগের কেস হয়েছে, তার এগেনস্টে 2024-এর আগে সে এন্টার করেছে, তার একটা লেটার আছে, কিছু একটা আছে, এন্ট্রি একটা ডেট আছে, সেই রকম কিছু একটা থাকলে, আর যদি সেটা না থেকে থাকে তাহলে তার সেলফ ডিক্লিয়ারেশনই যথেষ্ট। আমি সুব্রতবাবু যেহেতু রয়েছেন এখন, আমি একবার ওনার কাছেও জিজ্ঞেস করতে চাই। সুব্রতবাবু, আমি শুনলাম আপনাদের সংঘ থেকেও বা সংগঠন থেকেও সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, এটা আমি ভারত সেবাশ্রম সংঘ বা সেরকম সংগঠনগুলো থেকেও দেখছিলাম যে হিন্দু সার্টিফিকেট, এই ব্যাপারটা যদি একটু বলেন, অনেকে জানতে চাইছে এটা নিয়ে। দেখুন, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু মানুষ এসছে তাদের যখন আপনি সিএতে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে তো বলতে হবে আপনি 6টা ধর্মের মধ্যে কোনটা, সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন। তো যারা উদ্বাস্তু মানুষ যারা এসে মতুয়া যারা আছে তারা হিন্দু, তাদের তো হিন্দুত্ব সার্টিফিকেট নিতে হবে, ধর্মীয় সার্টিফিকেটটা, সে কোথা থেকে বিলং করে, কোন ধর্মের। তো আমাদের এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এখান থেকে, ঠাকুরবাড়ি থেকে এবং আরো 4-5টা জায়গা আছে যেখান থেকে আমরা এটা প্রোভাইড করি, আমরা দিই ধর্মীয় সার্টিফিকেটটা, যার মধ্য দিয়ে ধর্মীয় সার্টিফিকেট নেওয়ার পরে 3টে এফিডেভিট করে কোর্টের মধ্য দিয়ে উকিল ধরে 3টে সার্টিফিকেট দিয়ে যে কেউ যারা উদ্বাস্তু মানুষ আছে তারা এই সিএ এর জন্য, মানে সিটিজেনের জন্য, সিএ এর মাধ্যমে সিটিজেনশিপের জন্য ভারতবর্ষে অ্যাপ্লাই করতে পারে। বেশ বেশ, মানসদা এই মুহূর্তে রয়েছেন, মানস ভট্টাচার্য। আমি মানে যেহেতু আমার খারাপ লাগছে যে এত মানে এই খবরটা যখন হয়, আমার মনে আছে আমরাই রিপাবলিক নেটওয়ার্কে সর্বপ্রথম ব্রেক করেছিলাম, কিন্তু এটা আমাদেরও প্রায়শ্চিত্ত করতে হবে বোধহয়, কারণ এতদিন ধরে 1 সেপ্টেম্বরের পর থেকে এই খবরটা বড় ব্রেকিং নিউজ হয়েছে, এটা নিয়ে ডিবেট হয়েছে, শো হয়েছে, কিন্তু তারপরেও যদি হেনস্থা হয় তার মানে সত্যিই হয়তো খবরটা, ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না বাহনের মতন, বহন করছি আমরা সবাই। খুব সহজ কিছু আইন যেগুলো সাধারণ মানুষকে বোঝানো উচিত, সেটা মানে জায়গাটা নেই। আর কি করা যায় যাতে করে আরো বেশি সংখ্যক মানুষ এটা বুঝতে পারেন?
দেখো, আইনি দিকগুলো তো তরুণজ্যোতিদা, প্রসূনদা বলেছে। আসলে এসআইআর এবং সিএ নিয়ে যে সামাজিক সমস্যার সৃষ্টি করা হচ্ছে তার একটা গভীর তাৎপর্য আছে। তার কারণ এতক্ষণ ধরে সিএ নিয়ে যেটা বলা হচ্ছিল, আমি জাস্ট একটা অ্যাড করব, সেটা হচ্ছে সিএ আইনের 14 ধারাতে বলা হয়েছে যারাই অ্যাপ্লাই করবে তাদেরকে একটা এনআইআরসি কার্ড দেবে, মানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, যে কার্ডটা অল পারপাস সার্ভ করবে। মানে তুমি সেই কার্ডটা দেখিয়ে তারপরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এরা সিএ অ্যাপ্লাই করার পরেই তাদেরকে যে কার্ডটা দেওয়া হবে সেই কার্ডের পরিপ্রেক্ষিতে সমস্ত জায়গা অ্যাপ্লিকেবল সেটা। সুতরাং কোনো হিন্দু যারা এসেছে বাংলাদেশ থেকে, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, তাদের কোনো চিন্তা নেই, সেটা সবাই বলেছে। কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের বামপন্থী এবং তৃণমূলদের চিন্তা কেন? মানে এটা হচ্ছে মূল প্রশ্ন, যে কেন এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর উত্তরটা ভাবতে গেলে তোমাকে ওই সিএ ফর্মেরই একটা কজ খুঁজতে হবে, যে কেন আমাকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ক্যাকা ছিটছি করতে হয়, কেন সিএ এর বিরোধিতা করতে হয়। সেটা হচ্ছে যারা যারা সিএ অ্যাপ্লাই করবে, ধরো পশ্চিমবঙ্গের 1 কোটি 1.5 কোটি মানুষ যদি সিএ তে অ্যাপ্লাই করে, যদি বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে আসে, তাদের প্রত্যেককে জানাতে হবে যে আমি সেখানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছি, সোজা কথায় বাংলাদেশে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে এখানে এসেছি। এইবার দেখা গেল কলকাতার সোকল্ড যারা বুদ্ধিজীবী লেখক, তাদেরকে যদি আজকে এই ডিক্লারেশন দিতে হয় যে বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে আমরা এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, এটা যদি সোকল্ড এই জীবনমুখী গানের কবিকে স্বীকার করতে হয় যে বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে আমি এসেছি, তাহলে এদের ভান্ডা ফুটে যাবে, সোকল্ড বুদ্ধিজীবীদের মুখোশ খুলে যাবে। এদের প্রত্যেককে স্বীকার করতে হবে যে আমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তবে এসেছি, তবে আমি ভারতবর্ষে। আপনার নেটওয়ার্কে একটু কোনো সমস্যা হচ্ছে, তরুণজ্যোতি হাত তুলছে। তরুণজ্যোতি, ময়ূক, দুটো জিনিস বলে দিই। দেখো, একজন হিন্দু যে কোনো কারণে অত্যাচারিত হয়ে চলে এসেছিল এখানে, কাগজ বলছি এখানে চলে এসেছিল, চলে এসে কোনোভাবে সেটা ভোটার কার্ড করেছে, সেটা আধার কার্ড করেছে, সেটা কিছু কাগজ ফাগজ জোগাড় করেছে, সরকারি সুবিধা সে কিছু পাচ্ছে, এবং তাকে বলা হচ্ছে তোমার যখনই তুমি সিএ অ্যাপ্লাই করবে তোমার সব কিছু চলে যাবে, তুমি বেনাগরিক হয়ে যাবে, বেনাগরিক হলে তবে তো নাগরিকত্ব পাবে, এটাই তো প্রচার হচ্ছে। দেখো, আমি সাধারণ মানুষ, আইনের সাধারণ ছাত্র একটা, আমি এটা আইনের প্রভিশনটা পড়ি। সেকশন 6B(3) সেকেন্ড প্রোভাইসো কি বলছে, আমি ইংরেজিটা বলছি, তবে বাংলাটা মানুষের সুবিধার জন্য বলে দেবো। বলছে, প্রোভাইডেড দ্যাট দ্য পার্সন হু মেক দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ under this section shall not be deprived of his right privilege to which he was entitled to on the date of receipt of his application on the ground of making such application. মানে একটা ব্যক্তি যদি অ্যাপ্লিকেশনটা করে, ওই অ্যাপ্লিকেশন করার দিন সে যে যে রাইট প্রিভিলেজগুলো পাচ্ছিল সেগুলো থেকে ডিপ্রাইভ হবে না। অর্থাৎ তার যদি ভোটার কার্ড থাকে, রাইট মিনস অল সর্ট অফ রাইট, ভোটার কার্ড থাকে, ভোটার কার্ডের সুবিধা পাবে, যদি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের সুবিধা সেটা পাবে, আধার কার্ড থাকলে আধার কার্ড বাতিল হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না তার আলটিমেটলি অ্যাপ্লিকেশনটা প্রসেস হচ্ছে। মানে হিসেবটা সহজভাবে আমি যদি বলি, আমার বহু মানুষজন আমি অ্যাপ্লিকেশন করলেই হবে। 5ই আগস্ট 2024 একদম দুপুর 12:50 যখন রিপাবলিক বাংলা খবরটা ব্রেক করলো যে শেখ হাসিনার সরকার পড়েছে, তারপর গোটা বাংলাদেশ জুড়ে যে তাণ্ডবটা হলো, আসলে কোনো অসুবিধা নেই। সে যদি পেট্রাপোল দিয়ে যশোর রোড হয়ে সে যদি এখন বনগাঁতে বসে থাকে, এগেইনস্টে কোনো ক্রিমিনাল মামলা হবে না, পরিষ্কার। একটা সিম্পল কথা বলি, সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে তো বলে কিচ্ছু হচ্ছে না, সব কুছ ঠিক, এটাই তো প্রচার করা হয়, বলতেও খারাপ লাগে। দেখো, মলাউন, জানো কেন মলাউন বলা হয়? মলাউন মানে হচ্ছে অভিশপ্ত, যারা সোকল্ড ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাদেরকে বলা হয় মলাউন। একটা আরবি শব্দ বাংলাদেশে খুব ইউজ করা হয় হিন্দুদের বিরুদ্ধে। একটা ট্রেন্ড চলছে বাংলাদেশে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে দেখে নিন, বলা যায় টিএমডি। তো হোয়াট দ্য হেল ইজ টিএমডি? টিএমডি মানে টোটাল মলাউন ডেথ। ওই ট্রেন্ডের মধ্যে হিন্দুদের সম্পর্কে যেগুলো লেখা হচ্ছে, তারপরও যে হিন্দুদের মন কাঁদে না, যারা হিন্দুরা মিথ্যে প্রচার করছে, তারা হিন্দুর সন্তান কিনা সন্দেহ আছে। আমি শুভেন্দু অধিকারী, রাত 8টায় যে আমাদের আজকের এই টপিক, এটা রাজ্যের সবচেয়ে বড় টপিকে পরিণত হচ্ছে। প্রচুর জন প্রতিক্রিয়া দিচ্ছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি বলেছেন এটা নিয়ে একবার শুনবো। সিএতে অ্যাপ্লাই করুন,
বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব, আমরা একদম গুনে গুনে দেব। তারপরেও যদি 5 জনও বাকি থাকে, আপনারা আপিলে যাবেন সিইও অফিসে, ইলেকশন কমিশনে, যা করার আমরা একদম আগামী 1 মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি, আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব। সে ভারতীয়, যারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। মুসলিম বাংলাদেশি পালিয়েছে, বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী, অতএব পালিয়ে যান। মানুষ, আপনি কিছু বলছিলেন খুব স্পেসিফিক্যালি। ধরো এরা যদি স্বীকার করে নেয় যে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে 1 কোটি মানুষ এসেছে, সেটা যদি গোটা পৃথিবীর সামনে আমরা তুলে ধরতে পারি, সেইটা এখন কলকাতার বামপন্থী এবং তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের গাত্রদাহের মূল কারণ। যে এই সত্যটা যদি প্রকাশিত হয় যে বাংলাদেশ থেকে মুসলিম অত্যাচারে 1 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঢুকেছে, তাহলে এই মুখোশ আলাদা হয়ে যাবে। মূলত সামাজিক সমস্যা সৃষ্টির কারণ হচ্ছে সেইটাই যে সত্যকে এতদিন ধরে চেপে রাখা হয়েছে, যে ঘাকে সাদা ব্যান্ডেজ জড়িয়ে, সম্প্রীতির ব্যান্ডেজ জড়িয়ে আড়াল করা হয়েছিল, সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কিন্তু এসআইআর নিয়ে, সিএএ নিয়ে না হিন্দু, না বৌদ্ধর, না শিখ, না পারসিক চিন্তার কোনো কারণ নেই। দরকার হলে সেই আইনটা তরুণজ্যোতিদাদেরকে বলবো বাংলায় ছাপিয়ে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, তাহলে তারা বুঝে যাবে যে কোনটা আসল, কোনটা নকল, কোনটা প্রোপাগান্ডা। গোপালদের মতন বহুজন কাজ করছেন। তো গোপাল, তোমার গ্রাউন্ড রিয়ালিটিতে কি বুঝতে পারছো? মানে এটা কিন্তু সত্যি, আমি সুব্রতবাবুকেও জিজ্ঞেস করছিলাম, মানে এটা কিন্তু একটা প্যানিক সৃষ্টি করছে বটে। এটা ধরে ধরে মানে পাড়ায় পাড়ায় বোঝানোর জন্য তোমরা কি করছো? পাড়ায় পাড়ায় বোঝানোর জন্য আমরা মানে ধরে নাও ময়ূক হচ্ছে উদ্বাস্তু, ময়ূকের বাবা এসেছিল 2013 সালে, আর ময়ূক এসেছে 2024 সালে। এবার ধরে ধরে বলো যে আমাদের কি করতে হবে। 2013 সালে যে ব্যক্তি এসছেন তিনি সিএতে আবেদন করতে পারবেন এবং সিএতে আবেদন করার পরে তার হিয়ারিংয়ের পরে সে সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন। মানে আমি ভোটার হিসাবে থেকে যেতে পারবো? একদম, অ্যাপ্লিকেশন করলেই আপনি ভোটার হিসাবে থেকে যাবেন, যেহেতু আপনার কোনো রাইট ছিনিয়ে নেওয়া যাবে না বলে আইনে বলা আছে, যেটা আইনজীবী মাননীয় তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় বললেন। এবং তার সাথে সাথে যে ব্যক্তি 2024 সালে এসছেন তাকে কেউ ডিপোর্ট করতে পারবে না, তার বিরুদ্ধে ফরেনার্স এবং পাসপোর্ট অ্যাক্টে কোনো মামলা করতে পারবে না এবং তাকে জেলে ঢোকাতে পারবে না। মানে এটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বারবার বলছি, কারণ তরুণ গোপাল যে কথাটা বললো, বাংলাদেশে আমার সূত্রের, আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলি, মোহাম্মদ ইউনূস এই বদমাইশ লোকটা টেবিলে যে কাগজ রাখবে 5 মিনিটের মধ্যে ময়ূকের টেবিলে আসবে এবং ওটা ব্রেক করব। বাংলাদেশে নতুন একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে, আমি জানি না এটা কোথা থেকে তারা একই লাইনে প্যানিক সৃষ্টি করছে। বলছে যে সমস্ত হিন্দুদের এবার দেখবি ডিপোর্ট করা হবে এবং যখন এই হিন্দুগুলো ব্যাক করবে সবকে কাইটটা ফেলুক, একটা হিন্দু ফিরবে না, একটা হিন্দু, মানে এইটা কিন্তু বিগ রিলিফ হবে বাংলাদেশি হিন্দুদের জন্য। 2024 পর্যন্ত একটা হিন্দু ফিরবে না। এবং তোমাকে একটা কথা বলে রাখি, যে গান্ধীজির কথা বলে যে কটা দল ভোট চায়, যারা বলে প্রচণ্ড গান্ধী ভক্ত, তারা যদি সত্যি গান্ধী ভক্ত হয় তা গান্ধীজির কথাটা মানুন। গান্ধীজি কি বলেছেন? পাকিস্তান বা তৎকালীন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তান, একজন হিন্দুর, যে কোনো হিন্দুর ন্যাচারাল জায়গা হচ্ছে ভারতবর্ষ। পৃথিবীর কোথাও কোনো হিন্দুদের ওপর অত্যাচার হলে তারা ভারতবর্ষের দিকে দেখবে এবং ভারতবর্ষ প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে রক্ষা করার জন্য। 2024 পর্যন্ত এটা করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই টাইমটা হয়তো ভবিষ্যতে আরও এক্সটেন্ড হবে, আরও অ্যামেন্ড হবে, আমার বিশ্বাস। গোপাল, তুমি বলছিলে 1 মিনিট। শুধুমাত্র গান্ধীজি নয়, তৎকালীন সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বলেছিলেন এবং ডক্টর বি.আর. আম্বেদকরও বলেছিলেন যে ওপার
মানে পাকিস্তানে হিন্দুরা থাকতে পারবে না, সেখানকার সংখ্যালঘুরা থাকতে পারবে না, তারা যেদিন ভারতবর্ষে প্রবেশ করবে সেদিন যেন তাদেরকে সমস্ত রকমের অধিকার দেওয়া হয় এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে গ্রহণ করা হয়। প্রয়োজনে তাদেরকে যেন কম্পনসেশন দেওয়া হয়, অর্থাৎ তারা যে জমি বাড়ি ছেড়ে আসছে তার কম্পনসেশন যেন ভারতবর্ষে দেওয়া হয়। এটা তৎকালীন সময়কার ভারতবর্ষের সমস্ত লিডার যে যেখানে রয়েছে বাঙালি হিন্দু যারা যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা যারা হয়তো বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি বিভিন্ন জায়গায় আছে, তাদের কারোর কোনো টেনশন নেই। তার মানে তুমি বলছো শুধু হেল্পটা দরকার। তাদের কোনো টেনশন নেই, তারা সিএতে আবেদন করুক, আবেদন করলে তাদের প্রত্যেকের ভোটার রাইট থেকে শুরু করে তাদের সমস্ত রাইট থাকবে এবং যারা রিসেন্টলিও এসছেন তাদের বিরুদ্ধেও কোনো কেস করতে পারবে না। আমি প্রসূনদার কাছে লাস্টে একবার যাব। প্রসূনদা, মানস ভট্টাচার্য কিন্তু একটা মারাত্মক অ্যাঙ্গেল দিল সত্যি, মানে এটা আমি বসে বসে ভাবছিলাম। মানসদা যখন বলছিলেন, মানসদা বেসিক্যালি বলছিলেন কলকাতার বুদ্ধিজীবীদের নিয়ে। আমি ভাবছি যে এত বড় একটা ডেটা যদি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাছে আসে এবং সেটা যদি তারা ট্রান্সফার করে আমাদের পার্মানেন্ট অফিস ইউনাইটেড নেশনসে, যে দেখো তোমরা প্যালেস্টাইন নিয়ে, সুদান নিয়ে কথা বলো, আমাদের দেশে দেখো উই আর দ্য বিগেস্ট ভিকটিম অফ দিস পার্টিশন। আমরা আমাদের পাশের দেশ থেকে 1 কোটি বা তার থেকেও বেশি শরণার্থী আমাদের দেশে রয়েছে এবং আমরা সবচেয়ে বেশি রিফিউজি ক্রাইসিস ডিল করেছি। এটা তো ইন্টারন্যাশনাল খবর হবে। সেটাই কারণ ডকুমেন্টেশন পার্টটা সেই কারণেই অনেকটা দরকার। কিন্তু এই ডকুমেন্টেশন কি করা যাবে যে কত শরণার্থী হিন্দুকে আমরা সিটিজেনশিপ দিলাম, রিফিউজি? আমরা হয়তো 100% করতে পারবো না, কিন্তু সংখ্যাটা এতটাই বড়, আমরা যদি 50%ও করতে পারি, দ্যাট উইল বি আ লার্জার দ্যান হলোকাস্ট রেকর্ড। মারাত্মক। আপনি যে অ্যাঙ্গেলটা দিলেন, আপনি যে অ্যাঙ্গেলটা বললেন, সেটা নিয়ে একটা গোটা ডিবেট হওয়ার মতন। আমি চাইও সেই ডিবেটটা করতে, কিন্তু আজকে একেবারে সময় শেষ। আজকে যারা রয়েছেন আমার সাথে, সুব্রতদাও রয়েছেন, বিশ্বাস করুন এত ভালো একটি আলোচনা হয়েছে। এটা আবার হয়তো যারা মিস করে গেছেন রাত 12টায় দেখুন, বা ইউটিউবে, রিপাবলিক বাংলার ইউটিউব বা ফেসবুকে পুরো এপিসোডটা আপনারা দয়া করে দেখুন। আর হিন্দু বাঙালি যারা বাংলাদেশ থেকে এসছেন, তাদের টেনশনের কোনো কারণ নেই। টেনশন তো বাড়ানো হবে মোহাম্মদ ইউনুসের মাথার উপর দিয়ে। ভনভন করছে অলরেডি, তেজাস, রাফাল আরও আসছে, চারপাশে ভনভন করবে। কিছু কিছু শব্দ বাংলাদেশের ওই চাচাজানরা পাবে যারা বলেছিল না যে চিকেন স্নেক নেবে। রিল্যাক্স করুন, রিপাবলিক বাংলা দেখতে থাকুন এবং ভারতে মাথা উঁচু করে বাঁচুন। একটা ছোট্ট বিরতি। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।